আজকে আমরা তোমাদের সামনে একটা নতুন বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসে রয়েছে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস যে আমরা আলোচনা করব, সেখানে কতকগুলো বিষয় আছে যেগুলো পর্যায়ক্রমিক আলোচনা করব। প্রথমে দেখবে এই মৌর্য সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠা হলো, এরকম একটা বিষয় আলোচনা করব, এবং সেখানে যিনি প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তার ইতিহাস আমরা আলোচনা করব। পরক্ষণে এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট অশোকের নাম তোমরা শুনে থাকবে, তারও অনেক ইতিহাস ও তার কাহিনী আছে, আমরা আলোচনা করব। আজকের ক্লাসটাতে আমরা প্রথমে শুরু করি চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি কিভাবে মৌর্য সাম্রাজ্যের সূচনা করলেন এবং তার রাজত্বকালের ইতিহাস। তো এই যে বিষয়টা আলোচনা করতে গেলে প্রথমেই কতগুলো বিষয় আমাদের মনে রাখা দরকার, যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল বা মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আলোচনা করতে পারি। এখানে বেশ কিছু ঐতিহাসিক গ্রন্থ আছে এবং প্রত্ন উপাদান আছে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালের ইতিহাস আলোচনা করব। লিখিত উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থখানি, এ বিষয়ে উল্লেখযোগ্য উপাদান। তাছাড়া চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে গ্রিক পর্যটক হিসেবে মেগাস্থিনিস এসেছিলেন, তার লেখা ইন্ডিকা গ্রন্থ। এছাড়া অন্যান্য গ্রিকদের বিবরণী, তারপরে ভারতীয় তখনকার দিনে মুদ্রা, শিলালেখ, এগুলোর উপর ভিত্তি করে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাসটাই আলোচনা করতে যাচ্ছি। শুরুতে আমরা দেখাবো চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে তিনি নতুন একটা সাম্রাজ্যের সূচনা করলেন। ইতিপূর্বে আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করে গিয়েছি যে বৈদিক সভ্যতার পতনের পরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে, বিশেষ করে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের কিছু অংশ নিয়ে 16টি মহাজন পদের উদ্ভব হয়েছিল। এই 16টি মহাজন পদের মধ্যে নানা অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মগধ শক্তিশালী হয়, আর এই মগধ শক্তিশালী হওয়ার ফলে মগধকে কেন্দ্র করে প্রথমের দিকে হর্যঙ্ক, শৈশুনাগ এবং নন্দ বংশের শাসকেরা রাজত্ব করেছিলেন। এই নন্দদের রাজত্বকালে নন্দদের শেষ রাজা ধননন্দকে ক্ষমতাচ্যুত করে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 321 অব্দে ভারতে একটি নতুন সাম্রাজ্যের সূচনা করলেন। সেই সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। তাহলে কি হলো না, নন্দদেরকে উচ্ছেদ করে তিনি একটা নতুন সাম্রাজ্যের সূচনা করেছিলেন। এখানে দেখা যাচ্ছে যে নিজ যোগ্যতা, নিজ প্রতিভা, নিজ কর্মদক্ষতা, নিজের যে ব্যক্তিত্ব, এগুলোকে কাজে লাগিয়ে তিনি একটা নতুন সাম্রাজ্য তৈরি করলেন। তিনি কোনো পূর্ববর্তী সময়ে কোনো উত্তরাধিকারী সূত্রে তিনি সম্রাট হননি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি নন্দ রাজা ধননন্দকে যখন পরাজিত করেছিলেন, সেখানে পরামর্শদাতা, তার যে পরামর্শদাতা বা পরবর্তী সময়ে চন্দ্রগুপ্ত মৌর্য যখন শাসন ব্যবস্থা শুরু করলেন ভারতে, তার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন কৌটিল্য, যিনি চাণক্য নামেও পরিচিত, তবে সেটা বিতর্কিত আছে। তো বিতর্কিত বিষয়ে আমি না গিয়ে বলবো, কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসন পেতে সাহায্য করেছিলেন। তো যাই হোক, নিজের সমরদক্ষতা, নিজের বুদ্ধিমত্তা, প্রতিভা এবং কৌটিল্যের সহায়তাকে কাজে লাগিয়ে তিনি নন্দদেরকে উচ্ছেদ করে ভারতে মৌর্য সাম্রাজ্যের সূচনা করলেন। এই যে ভারতে মৌর্য সাম্রাজ্যের সূচনা করলেন, এর মধ্য দিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়ে গেল ভারতে। এই কারণে ভারতে প্রথম সর্ববৃহৎ একটা সাম্রাজ্য তৈরি করলেন চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি তার প্রতিষ্ঠাতা। পাটলিপুত্র হচ্ছে তার তৎকালীন রাজধানী, এবং তিনি সিংহাসনে আরোহণ করে কত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো নিয়েছিলেন, যার কারণে তিনি আমাদের কাছে খুবই স্মরণীয় হয়ে রয়েছেন। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করে আসব, তার আগে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলি। কি কি গুরুত্বপূর্ণ বিষয় না, তিনি সিংহাসন আরোহণ করার পরে
তিনি কি করলেন, তার সামরিক শক্তির দ্বারা প্রতিবেশী রাজ্যগুলোকে তিনি তার অধীনস্থ করতে পেরেছিলেন। এটা একটা দিক। তারপরে দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ওই সময় ভারতে গ্রিক আক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছিল। সেলুকাসের আক্রমণের সম্ভাবনাকে তিনি কূটনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে তিনি থামিয়ে দিয়েছিলেন। অর্থাৎ তৎসময়ে ভারতে আক্রমণ হওয়া গ্রিক আক্রমণ তিনি প্রতিহত করেছিলেন। তারপরে তিনি কী করলেন, তৃতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি একটি বৃহৎ সাম্রাজ্য গঠন করলেন এবং ঐক্যবদ্ধ সাম্রাজ্য, যেটা ভারতের জন্য খুবই দরকার ছিল, সেটা তিনি তৈরি করলেন। তারপরে চতুর্থ একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি একটা বৃহৎ সাম্রাজ্য গঠন করে তিনি থেমে যাননি, সেই সাম্রাজ্যের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা ও শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন, যার গুরুত্ব আজকের দিনে রয়েছে। আজকে যে আমাদের এত বড় একটা দেশ, যেখানে কেন্দ্র রাজ্য সম্পর্ক যে শাসন ব্যবস্থা চলছে, এই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বা প্রাদেশিক শাসন ব্যবস্থার যে দিকগুলো আছে, তার প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা কিন্তু দেখি সেই পূর্ব থেকেই চলে আসছে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকে আমরা চলে আসছে। অর্থাৎ এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের ইতিহাসটাকে এখানে তোমাদের সামনে আলোচনা করে যেতে পারি। চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষমতায় আসার পর তিনি কি করলেন না, বিশাল একটা সামরিক বাহিনী গঠন করেছিলেন, যে সামরিক বাহিনী এর আগে ভারতে সে ধরনের কোনো সম্রাট গঠন করতে পারেনি। সামরিক বাহিনী গঠন করা তার মূল উদ্দেশ্য ছিল বৃহৎ একটা সাম্রাজ্যকে ঐক্যবদ্ধভাবে রেখে ভারতের নিরাপত্তাকে সুনিশ্চিত করা ছিল একটা গুরুত্বপূর্ণ দিক, এবং ভারতবর্ষকে একটা দৃঢ় প্রতিষ্ঠিত ভিতের উপর ঐক্যবদ্ধভাবে রাখাই ছিল তার একটা উদ্দেশ্য। সামরিক শক্তিকে কাজে লাগিয়ে তিনি প্রতিবেশী যে সেই সময়কার যে মগধ কেন্দ্রিক যে অন্যান্য যে রাজ্যগুলি ছিল, বিশেষ করে আমাদের যে উড়িষ্যা, বাংলা, বিহার, এই সমস্ত অঞ্চলগুলিকে তার একচ্ছত্র অধিকারের মধ্যে আনতে তিনি সক্ষম হয়েছিলেন। অর্থাৎ নিরাপত্তার জন্যে সামরিক বাহিনী গঠন, সাম্রাজ্যের জন্য সম্প্রসারণ, সাম্রাজ্যের স্থিতিশীলতা, এগুলোর জন্য তিনি সেনাবাহিনী গঠন করেছিলেন। এরপরে তার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে গ্রিক আক্রমণ। গ্রিক ইউরোপীয় একটি দেশ, সেই সময় বিভিন্ন দেশে তাদের সাম্রাজ্যবাদের যে অভিযানগুলো চালিয়েছিল, তার মধ্যে ভারতবর্ষ ছিল তাদের নজরে। তোমরা প্রথম আলেকজান্ডারের নাম শুনে থাকবে। আলেকজান্ডারের সময়ে গ্রিকরা ভারতে আক্রমণের একটা পরিস্থিতি তৈরি করে। পরবর্তী সময়ে সেলুকাস গ্রিক বীর হিসেবে তিনি ভারতে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় একদিকে আভ্যন্তরীণভাবে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদেরকে উচ্ছেদ করে সবেমাত্র একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে। সেই সময় একটা এই গ্রিক আক্রমণ ভারতের উপরে আছড়ে পড়ার একটা যে সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকে তিনি প্রতিহত করেছিলেন। কেন, তিনি জানেন গ্রিক আক্রমণ প্রতিহত করতে না পারলে তিনি যে তখন সবেমাত্র একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, বা সেই সাম্রাজ্যের যে ঐক্যবদ্ধ থাকার বা একটা যে বৃহৎ সাম্রাজ্য গঠনের যে স্বপ্ন, সেটা তার বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তাই তিনি কি করলেন, রোধ করলেন, সেলুকাসের আক্রমণকে রোধ করলেন। সেলুকাস পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক স্থাপন করেছিলেন। তাই দূত হিসেবে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় পাঠিয়েছিল। এবং চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজত্ব করছেন, মেগাস্তিনিস ভারতে আসেন। তিনি দীর্ঘদিন ছিলেন এবং তিনি একটা ইন্ডিকা গ্রন্থ লিখেছেন। তার ইতিহাস, তার গ্রন্থ আমাদের প্রাচীন ভারতের এই মৌর্যদের ইতিহাস জানার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা উৎস হয়ে থেকে গিয়েছে। এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সিংহাসন আরোহণ করলেন। তারপরে প্রতিবেশী যে রাজ্যগুলো যেগুলো তার নিরাপত্তার পক্ষে অসুবিধা বোধ করছিল, সেগুলোকে তিনি পরাজিত করে সেগুলোকে একটা ঐক্যবদ্ধ বলয়ের মধ্যে আনতে চেষ্টা করেছিলেন। তারপরে আমরা তৃতীয় পর্যায়ে বললাম যে বহিরাগত যে গ্রিক আক্রমণ হয়েছিল, সেই আক্রমণকে প্রতিহত করলেন। এরপরে যেটা তিনি করলেন, কি করলেন,